হঠাৎ এ সময় পটলদাকে এভাবে দেখিয়া বিনা যেন কেমন হইয়া গেল। তাহার মুখ দিয়া কথা বাহির হইল না। পটল গাছের গুঁড়িটার দিকে আর একটু হটিয়া গেল। বিনার দিকে চাহিয়া একটু হাসিয়া বলিল, বিনা, আমার ওপর তোমার রাগ কিসের? বিনা এবার কথা খুঁজিয়া পাইল। বলিল, রাগ বললে কে? দুদিন তোমাদের বাড়ি গেলাম, বাইরে এলে না, দেখা করলে না, রাগ নয় তো কি? রাগ নয়, এমনি কাজে ব্যস্ত ছিলাম। মিথ্যে কথা। কাজে ব্যস্ত থাকলেও একটু বাইরে আসা যায় নাকি? না না, সত্যি বলো লক্ষ্মীটি, আমি কি দোষ করেছি? তুমি পাগল নাকি পটলদা? আচ্ছা, সন্ধ্যাবেলায় এখানে এসেছো আবার? লোকে দেখলে কি মনে করবে? তোমায় একদিন বারণ করে দিয়েছি, মনে নেই? যাও, বাড়ি যাও। বিনা কথাটা বলিল বটে, কিন্তু তাহার মনের মধ্যে হঠাৎ একটা অদ্ভুত ধরনের আনন্দ আসিয়া জুটিয়াছে। সন্ধ্যার অন্ধকার অদ্ভুত হইয়া উঠিয়াছে। জোনাকি জ্বলা অন্ধকার, সাজালের ঘুটের চোখ জ্বালা করা ধোঁয়ায় ঘনীভূত অন্ধকার। তাকে কেহ চায় নাই জীবনে এমন করিয়া। সে কথা কহে নাই বলিয়া ছুটিয়া আশ্রায়রাক বিছুটি বনের আগাছায় জঙ্গলের মধ্যে সাপে খায় কি ব্যাঙে খায় সন্ধ্যার অন্ধকারে ভূতের মতো দাঁড়াইয়া থাকে নাই কখনো, কাঙালের মতো একটুখানি মিষ্ট কথার প্রত্যাশী হইয়া। বিশেষ করিয়া যখন সে তাচ্ছিল্য দেখাইয়াছে, সামনে বাহির হয় নাই, কথা কয় নাই, তাহার পরেও এক পটলদা ছাড়া। পটল মিনতির সুরে বলিল, কেন এমন করে তাড়িয়ে দেবে বিনা? বলো, আমি কি করেছি? বলো বলো বলো। তুমি কিচ্ছু করনি, কিন্তু তোমার সঙ্গে আমার কথাবার্তা চলবে না। কেন চলবে না বিনা? কেউ পছন্দ করে না। কেউ মানে? কেউ মানে কে কে? শুনতে পাবো না? না, তা শুনে কি হবে? ধরো আমার বাড়ির লোক, আমি তো স্বাধীন নই, তারা যদি বারণ করেন, অসন্তুষ্ট হয়, আমার তা করা উচিত নয়। তুমি আমায় ভালোবাসো না? বিনা চুপ করিয়া রহিল। আমার কথার উত্তর দাও বিনা, বিনা আমার কথার উত্তর দাও। আচ্ছা পটলদা, ও কথার উত্তর শুনে লাভই বাকি। আমার আর তোমার সঙ্গে দেখা করা চলবে না। তুমি কিছু মনে করো না পটলদা, এখন বাড়ি যাও। লোকে কি মনে করবে বলো তো? সন্ধ্যেবেলা এখানে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছো দেখলে বৌদি এক্ষুনি ছাদের ওপর আসবে। তুমি যাও এখন। আচ্ছা, এখন যাচ্ছি, কিন্তু কাল আসবো? না। পরশু আসবো? না। কবে আসবো? আচ্ছা, তুমিই বলো বিনা। কোনো দিন না। কেন আমায় এসব কথা বলাচ্ছ পটলদা? আমি এক কথার মানুষ, যা বলেছি তা বলেছি, এখন যাও। তাড়াবার জন্যে অত ব্যস্ত কেন বিনা? যাবই তো, থাকতে আসিনি। বেশ, তাই যদি তোমার ইচ্ছে হয় তবে চললাম। এও বলে রাখছি, জীবনে আর কখনো দেখতে পাবে না, আর কখনো দেখতে পাবে না। না পাই না পাবো, তার কি হবে? না পটলদা, আর বকিও না, কথায় কথা বাড়ে। আমি নিচে নেমে যাই। বৌদিদি কি মনে করবে কতক্ষণ ছাদের ওপরে এসেছি? পটল আর কোনো কথা না বলিয়া চলিয়া গেল। কিন্তু বিনা যেমন সিঁড়ির মুখে নামিতে যাইবে, দেখিল অন্ধকারের মধ্যে মনোরমা দাঁড়াইয়া আছে। বৌদিদির ভাব দেখিয়া বিনার মনে হইল সে বেশিক্ষণ আসে নাই, এবং সিঁড়িতে দাঁড়াইয়া তাহাদের শেষ কথা শুনিয়াছে। আসলে মনোরমা কিছুই শুনিতে পায় নাই, কিন্তু ছাদে উঠিবার সময় বিনা কাহার সঙ্গে সন্ধ্যাবেলা কথা কহিতেছে জানিবার জন্য সিঁড়ির মুখে অন্ধকারে দাঁড়াইয়াছিল, এবং অল্প কিছুক্ষণ দাঁড়াইবার পরেই বিনা কথা বন্ধ করিয়া তাহার সঙ্গে ধাক্কা খাইল। মনোরমা বলিল, কার সঙ্গে কথা বলছিলে ঠাকুরজি? বিনা ঝাঁঝের সঙ্গে বলিল, জানি নে, সরো, রাস্তা দাও। উঠে এসে দাঁড়িয়ে তো আছো দিব্যি অন্ধকারে,
বাবারে, সবাই মিলে খাও, আমাকে খেয়ে ফেলো বলিয়া সে তরতর করিয়া নামিয়া গিয়া মায়ের ঘরে একখানা ছেঁড়া মাদুর এক কোণে পাতিয়া সোজাসুজি শুইয়া পড়িল। মনোরমা মনে মনে বড় অস্বস্তি বোধ করিল। বিনা আবার গোপনে পটলের সঙ্গে দেখাশোনা করিতেছে, তাহা হইলে নিশ্চয়ই পটলও। আর কাহার সঙ্গে সন্ধ্যাবেলা ছাদ হইতে চাপা সুরে কথাবার্তা বলিবে সে? ঠাকুরঝির রাগের কারণই বা কি আছে, তাহা সে বুঝিয়া পাইল না। সে আড়ি পাতিয়া কাহারও কথা শুনিতে যায় নাই সিঁড়ির ঘরে। কি কথা হইতেছিল, কাহার সহিত কথা হইতেছিল, তাহাও সে জানে না। তবে আন্দাজ করিয়াছিল বটে। দুশ্চিন্তায় মনোরমার রাত্রে ভালো ঘুম হইল না। ঠাকুরঝি দিন কতক পটলের সামনে বাহির হইত না, তাহাতে মনোরমা খুব খুশি হইয়াছিল মনে মনে। কিন্তু এত বলার পরেও আবার যখন শুরু করিল, তাও আবার লুকাইয়া, তখন ফল ভালো হইবে না। কি করা যায়, কি করিয়া সংসারে শান্তি আনা যায়? তাহাদের বাড়িটাকে যেন অলক্ষিতে পাইয়া বসিয়াছে। দারিদ্র, রোগ, মৃত্যু, অনাচার। বিনা ঠাকুরঝি যে রাগ করে, নতুবা কাল দুপুরবেলা রান্নাঘরে বসিয়া সে বেশ করিয়া বুঝাইয়া সুঝাইয়া বলিতে পারে এসব ব্যাপারের ফল কখনো ভালো হয় না। পটল বিবাহিত লোক, তাহার স্ত্রী পুত্র বর্তমান। বিনাকে লইয়া নাচানো ছাড়া তাহার আর কি ভালো উদ্দেশ্য থাকিতে পারে? সমাজে থাকিতে হইলে সমাজ মানিয়া চলিতে হয়। বিনা বিধবা, বিশেষত ছেলে মানুষ, অনেক বুঝিয়া তাহাকে এখন সংসারে চলিতে হইবে। কিন্তু বিনা শুনিবে কি তাহাদের হিতোপদেশ? ইহার পর পটল আর একদিন আসিল, অমনি সন্ধ্যাবেলা, অমনিভাবে লুকাইয়া। কিন্তু এদিন বিনা গৃহকর্মে ব্যস্ত ছিল। ছাদে যাইবার প্রয়োজন ছিল না বলিয়া যায় নাই। ছাদে গিয়াছিল মনোরমা। সিঁড়ির মুখে নামিবার সবাই দেখিতে পাইল পটল কাঁটাল তলায় দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়াই পটল গুড়ির আড়ালে সরিয়া যাইবার উপক্রম করিল। একটু থতমত খাইয়া গেল। তাহাকেই বিনা বলিয়া ভুল করিয়াছিল সন্ধ্যার অন্ধকারে নাকি। মনোরমার হাসিও পাইল। ভাবিল, পোড়ার মুখে ডেগড়ার কাণ্ড দেখো, জঙ্গলের মধ্যে এই ভর সন্ধ্যেবেলা দাঁড়িয়ে মরছেন মশার কামড় খেয়ে, খ্যাংরা মারো মুখে। বিনাকে সে কিছুই বলিল না নিচে নামিয়া, তাহাকে চোখে চোখে রাখিল। বিনা চুপি চুপি ছাদে যায় কিনা। ওদের মধ্যে নিশ্চয়ই পূর্ব হইতে বলা কওয়া ছিল। রাত্রে শুইবার সময় সে কৌশল করিয়া বিনাকে কথাটা বলিল, আজ হয়েছে কি জানো ঠাকুরজি, ওপরে তো ছাদে গিয়েছি সন্ধ্যের সময়, দেখি কে একজন কাঁটাল তলায় দাঁড়িয়ে, ভালো করে চেয়ে দেখি। বিনার মুখ শুকাইয়া গেল। বলিল, পটলদা? মনোরমা খিলখিল করিয়া হাসিয়া ফেলিল। হাসির ধমকে কথা উচ্চারণ করিতে না পারিয়া ঘাড় নাড়িয়া জানাইল, পটলই বটে। আমি 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 তো আর পা ছুঁয়ে বলতে পারি বৌদি, আমি কিছুই জানি নে। বিনা কিন্তু এ কথা বলিতে পারিল না যে সে পটলদাকে সেদিনই আসিতে নিষেধ করিয়া দিয়াছে। সে কথা তাহার আর পটলদার মধ্যে গুপ্ত থাকিবে। বাহিরের লোককে তাহা জানাইলে পটলদার অপমান হইবে। লোকের সামনে পটলদাকে সে ছোট করিতে চায় না, তাহার মন তাহাতে সায় দেয় না। কিন্তু আশ্চর্য, এত বলার পরও পটলদা আবার আসিয়াছিল। রাত্রে শুইয়া শুইয়া কতবার পটলের উপর দারুণ রাগ করিবার চেষ্টা করিল। ভারী অন্যায় পটলদার, যখন সে বারণ করিয়া দিয়েছে তখন কেন আবার আসা, দেখা করিবার চেষ্টা পাওয়া। ছি ছি ছি, বৌদিদি না দেখিয়া যদি অন্য লোক দেখিত। পটলদার লোক ভালো লোক নয়, খারাপ চরিত্রের লোক। ভালো চরিত্রের লোক ছাড়া তারা এমন করে না। আচ্ছা, একটা কথা,
তাহারই সঙ্গে পটলদা দেখা করিবার অত আগ্রহ কেন দেখায়? আরও তো কত মেয়ে আছে এই অন্ধকারে আগাছার জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া। সত্যি যদি সাপে কামড়াইতো? কথাটা মনে করিবার সঙ্গে সঙ্গে পটলের উপর এক প্রকার অদ্ভুত ধরনের সহানুভূতি আসিয়া জুটিল বিনার মনে। মা গো, পটলদাকে সাপে কামড়াইতো? না, ভাবিতেও কষ্ট হয়। তাহারই জন্যই তো পটলদাকে সাপে কামড়াইতো। আর কেহ তো তাহার জন্য ভাবে না, তাহার মুখের কথা শুনিবার অত আগ্রহ দেখায় না। সংসারে কে তাহার জন্য ভাবিয়া মরিতেছে? কোন আলো আছে তাহার জীবনে? এই শূন্য অন্ধকার জীবনের মধ্যে তবুও পটলদা তাহার সঙ্গে একটু কথা কইবার ব্যাকুল আগ্রহে রাত্রি অন্ধকার, সাপের ভয়, মশার কামড়, লোকনিন্দা অগ্রাহ্য করিয়া চোরের মতো দাঁড়াইয়া থাকে ভাঙা কোঠার পাশের জঙ্গলের মধ্যে, যেখানে বিছুটি জঙ্গল এমন ঘন যে দিনমানেই যাওয়া যায় না। তাও দাঁড়াইয়া দাঁড়াইয়া বৃথা ফিরিয়া গেল, চোখের দেখাও তো তাহাকে দেখিতে পায় নাই। নিজের স্বামীকে বিনা মনে করিতে পারি, খুব সামান্য, অস্পষ্টভাবে। 11 বৎসর বয়সে বিনার বিবাহ হয়। 1 বৎসর পরে বাপের বাড়ি থাকিতেই একদিন সে শুনিল স্বামীর মৃত্যু হইয়াছে। মনে আছে, বেশ ছেলেটি, খুব অল্পদিন দেখাশোনা হইয়াছিল। কোথা স্কুলে পড়িত, শ্বশুর শাশুড়ি তাহাকে বাড়ি বেশি দিন থাকিতে দিতেন না, স্কুল বোর্ডিংয়ে পাঠাইয়া দিতেন। সেসব আজকার কথা নয়। বিনার বয়স এখন 23-24, 12 বছর আগের কথা, স্বপ্ন হইয়া গিয়াছে। হঠাৎ বিনা দেখিল সে কাঁদিতেছে, হাপুস নয়নে কাঁদিতেছে। বালিশের একটা ধার একেবারেই ভিজিয়া গিয়াছে চোখের জলে। দেনা জড়াইয়া গিয়াছে একরাশ। কোনো দোকানে আর ধার পাইবার জো নাই। কৃষ্ণলাল চক্রবর্তী সংসারের বন্ধু, দুবেলায় যাতায়াত করেন, খোঁজ খবর যা লইবার তিনিই লইয়া থাকেন। অন্য লোকে বড় একটা ইহাদের লইয়া মাথা ঘামায় না। সেদিন সন্ধ্যাবেলা রোয়াকে বসিয়া কথাবার্তা কহিতে কহিতে কৃষ্ণলাল বলিলেন, পলাশপুর যাবা তোমার আর দেরি কিসের হে বিপিন? বেরিয়ে পড়ো, চলে যাও এবার। তোমার এই দোষ, একবার বাড়ি এসে চেপে বসলে তুমি নড়তে চাও না। আপনার কাছে লুকাবো না কাকা, চাকরি গিয়েছে আজ মাসখানেক হলো। অনাদিবাবু চিঠি লিখে জানিয়েছিলেন যদি আমি 1 সপ্তাহের মধ্যে না ফিরি তিনি অন্য লোক রাখতে বাধ্য হবেন। সে চিঠির উত্তর দিইনি। চিঠির উত্তর দাওনি? না খেতে পেয়ে কষ্ট পাচ্ছ সে ভালো, খুব, তাই না? তোমার উপায় যে কি হবে আমি কিছু বুঝি নে বাপু। না না, শোনো, আমার মনে হয় চাকুরি এখনো যায়নি। নতুন লোক খুঁজে পাওয়া শক্তও বটে, আর বিশ্বাস যাকে তাকে করাও যায় না বটে। তুমি যাও, কাল সকালেই দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়ব কাকা, তবে সেদিকে নয়। আমি ডাক্তারি করব ভেবে রেখেছি অনেক দিন। ওই সনাতনপুর, কামারগাঁ, পিপলিপাড়া এসব অঞ্চলে ভালো ডাক্তার নেই। কে যাবে ওসব অজ পাড়াগাঁয়ে মরতে? আমি সনাতনপুরে বসবো ভাবছি। সনাতনপুরের রামনিধি দত্ত ওখানকার মধ্যে একজন বিশিষ্ট লোক। সেখানে গিয়ে বাবার পরিচয় দিয়ে ওই গাঁয়েই বসবো, দেখি কি হয়। জমিদারি শাসন আর প্রজা ঠেঙানো ও আর করছি নে কাকা। বলাই মারা যাওয়ার পর আমি বুঝতে পেরেছি ও কাজে সুখ নেই। আর আমি ও পথে ডাক্তারি করবে। ডাক্তারি শিখলে কোথায় তুমি যে ডাক্তারি করবে? যত বদ খেয়াল কি তোমার মাথায় আসে? আমি ডাক্তারি করেছি এর আগেও, ধোপাখালির কাছারিতে বসে। আর শেখার কথা বলছেন কেন? বই পড়ে বুঝি শেখা যায় না? জমিদারবাবুর মেয়ে আমাকে কতকগুলো ডাক্তারি বই দিয়েছিল, তাই পড়ে শিখেছি। সেই আমায় ডাক্তারি করতে পরামর্শ দেয় কাকা। বলেছিল তার এক দেওর বীজপুরে ডাক্তারি করে, তার কাছে গিয়ে শেখার ব্যবস্থা করে দেবে। ওই বলেছিল
বেশ চমৎকার মেয়ে, মনটিও খুব ভালো। হঠাৎ বিপিন দেখল মানির কথা একবার আসিয়া পড়িয়াছে যখন, তখন ওর কথাই বলিবার ঝোঁক তাহাকে পাইয়া বসিয়াছে। ডাক্তারির কথা গৌণ, মুখ্য কাজ মানির সম্বন্ধে কথা বলা কৃষ্ণ কাকার সামনে। বিপিন চুপ করিল। কৃষ্ণলাল বলিলেন, জমিদার বাবুর মেয়ে, বিয়ে হয়েছে? তোমার সঙ্গে তার কিভাবে আলাপ? আগে হ্যাঁ, বিয়ে হয়েছে বই কি, 22-23 বছর বয়স। আমার সঙ্গে তো ছেলেবেলা থেকেই আলাপ ছিল কি না। বাবার সঙ্গে ওদের বাড়ি ছেলেবেলায় যেতাম, তখন থেকেই আলাপ। একসঙ্গে খেলা করেছি। এখনও আমাকে যত্ন আত্তি করে বড্ড। আর কিসে আমার ভালো হবে, সর্বদা ওর সেদিকে। বিপিনের গলার সুরে কৃষ্ণলাল একটু আশ্চর্য হইয়া উহার দিকে চাহিয়াছিলেন। বিপিন আবার দেখিল সে মানির সম্বন্ধে প্রয়োজনের অতিরিক্ত কথা বলিয়া ফেলিয়াছে। কি যেন অদ্ভুত নেশা। মানির সম্বন্ধে কতকাল কাহারও কাছে কোনো কথা বলে নাই। আজ যখন ঘটনাক্রমে তাহার কথা আসিয়া পড়িয়াছে, তখন আর থামিতে ইচ্ছা করে না কেন? অনবরত তাহার কথা বলিতে ইচ্ছে করে কেন? বিপিন আবার চুপ করিয়া রহিল। তা বেশ, তোমার সঙ্গে বুঝি এবার দেখাশুনো হয়েছিল? শ্বশুর বাড়ি থেকে এসেছিল বুঝি? না, বিপিন আর কিছু বলিবে না। সে সামলাইয়া লইয়াছে নিজেকে। কৃষ্ণলালের প্রশ্নের উত্তরে সংক্ষেপে বলিল, হ্যাঁ। তাহার বুকের মধ্যে ধরাস ধরাস করিতেছে কেমন এক প্রকারের উত্তেজনা। মানির কথা এতদিন কাহারও সহিত হয় নাই। অনেক জিনিস চাপা পড়িয়াছিল। হঠাৎ অনেক কথা, অনেক ছবি তাহার মনে পড়িয়া গেল মানির সম্বন্ধে। কান দুটো যেন গরম হইয়া উঠিয়াছে। লাল হইয়া উঠিয়াছে কি দেখিতে? কৃষ্ণলাল কি দেখিতে পাইতেছেন? দিন 15 পরে রাত্রে একদিন মনোরমা বলিল, তোমায় তো কোনো কথা বললেই চটে যাও, কিন্তু আমার হয়েছে যত গোলমাল, ঝক্কি পোয়াচ্ছি আমি। 3 দিন কাটা হাতে করে এর বাড়ি ওর বাড়ি থেকে চাল ধার করে আনি, তবে হাঁড়ি চড়ে। আমি মেয়ে মানুষ, কদিন বা আমাকে লোকে দেয়? পাড়ায় আর ধার পাওয়া যাবে না। এবার বেপাড়ায় বেরোতে হবে কাল থেকে। তার কি করি? কাল থেকে তাই করব। ছেলেগুলো উপোস করবে, মা উপোস করবেন, এ তো চোখে দেখতে পারবো না। মনোরমার কথাগুলি খুব ন্যায্য বলিয়াই বোধ হয় বিপিনের কাছে তিক্ত লাগে। সে ঝাঁজের সহিত বলিল, তা এখন তোমাদের জন্য চুরি করতে পারবো না তো? না পোষায় ভাইকে চিঠি লিখো, দিন কত গিয়ে বাপের বাড়ি ঘুরে এসো। সোজা কথা আমার কাছে। মনোরমা কাঁদিতে লাগিল। না, আর সহ্য হয় না। কি যে করি? চাকুরি তো আমার দোষে যায়নি। বলাইয়ের অসুখ, বলাইয়ের মৃত্যু, বিনার ব্যাপার, নানা গোলযোগ। আমি কি ইচ্ছা করে চাকরি ছেড়ে এসেছি? অথচ অথচ মনোরমা দেখছে সবটাই আমার দোষ। রাত্রি অনেক হয়েছে। পল্লীগ্রামের লোক সকাল সকাল শুয়ে পড়েছে। কোনো দিকে কোনো শব্দ নেই। উত্তর দিকের এই ভাঙা জানলার ধারে তক্তপোষ। যাই, দালান থেকে তামাক সেজে এনে তক্তপোষের উপর বসে একটু হুঁকো খাওয়া যাক। জানালার বাহিরের কোঠার গায়ে লাগানো ছোট্ট তরকারির ক্ষেত। বলাই গত চৈত্র মাসে কুমড়া পুঁতিয়াছিল। এখন খুব বড় গাছ হইয়া অনেকখানি জায়গা জুড়িয়া লইয়াছে বাগানে। তরকারির ক্ষেতের পর তাহাদের কাঁঠাল গাছ, তারপর রাস্তা। রাস্তার ওপারে নবীন মারুজ্যের বাঁশঝাড় ও গোহাল। ঘন ঠাস বুনানি, কালো অন্ধকার বাঁশঝাড়ের সর্বাঙ্গে অসংখ্য জোনাকি জ্বলিতেছে। মনোরমার উপর তাহার সহানুভূতি হইল। বেচারি মনোরমা, অবস্থাপন্ন গৃহস্থের মেয়ে। তাদের বাড়িতে অনেক আশা করে ওর জ্যাঠামশাই আমাদের বাড়িতে বিয়ে দিয়েছিলেন। এখন
দুবেলা পেট ভরে খেতে পায় না, পাড়ায় কোথাও সে বের হয় না, সমবয়সী বৌঝিয়ের সঙ্গে খুব কম মেশে, গরিব বলেও বটে, বিনার ব্যাপারটার জন্যও বটে। নানা অপ্রীতিকর কথা শুনতে হয় বলে সে বড় একটা কোথাও যায় না, ঘরের কাজ নিয়েই থাকে। বিপিন বলিল। কেঁদো না, বলি শোনো। মনোরমা কথা কহিল না, আঁচল দিয়ে চোখ মুছিতে লাগিল। আধ ময়লা শাড়ির আঁচলটা মাদুর হইতে খানিকটা মেঝের উপর লুটিতেছে। সত্যই কষ্ট হয় দেখিলে। শোনো না, আমি কাল কি পরশু বাড়ি থেকে যাই। আমি ভেবেছি পিপলিপাড়া গিয়ে ডাক্তারি করব। তুমি কি বলো? পিপলিপাড়া বেশ গাঁ, চাষিবাসী লোক অনেক, হয়তো কিছু কিছু পাবো। কি গো, তুমি কি বলো? স্বামী তাহার মতামত চাহিতেছে, ইহা মনোরমার কাছে এক নূতন জিনিস বটে। সে একটু আশ্চর্য হইল, খুশিও হইল। চোখের জল মুছিয়া বিপিনের দিকে চাহিয়া বলিল, তুমি ডাক্তারি জানো? জানি তো, ধোপাখালি থাকতে রুগী দেখতাম। কোথা থেকে শিখলে ডাক্তারি? বই পেয়েছিলাম জমিদার বাড়ির, মানে লাইব্রেরি থেকে। বেশ বড় লাইব্রেরি আছে কিনা ওদের বাড়িতে। মনোরমার পিতৃগৃহ গোয়ারি কৃষ্ণনগর। সে বলিল, লাইব্রেরি আবার কি? লাইব্রেরি তো বলে, আমাদের পাড়ায় মস্ত লাইব্রেরি আছে গোয়ারিতে। জেঠিমা বই আনতেন, আমরা দুপুরবেলা পড়তাম। ওই হলো। তা আমি বলছিলাম কি, দিন কতকের জন্য একবার ঘুরে এসো না কেন সেখানে, আমি একটু সামলে নিই। যদি পিপলিপাড়ায় লেগে যায় তবে পুজোর পরেই নিয়ে আসবো, কি বলো? মনোরমা বলিল, সেখানে যাব কোন মুখ নিয়ে? নিজের বাবা মা থাকলে অন্য কথা ছিল। জ্যাঠামশাই বিয়ের সময় যা দিয়েছিলেন তুমি তা ঘুচিয়েছ। শুধু গায়ে শুধু হাতে তাদের সেখানে গিয়ে দাঁড়াবো যে? তারা হলো বড় লোক, দুই জ্যাঠতুতো বোন স্কুল কলেজে পড়ে, বৌদিদিরা বড় লোকের মেয়ে। তারা মুখে কিছু না বললেও মনে মনে হাসে। তার চেয়ে না খেয়ে এখানে পচে মরি সেও ভালো। যুক্তি অকাট্য, ইহার উপর বিপিন কিছুই বলিতে পারিল না। বলিল, তা নয় মনোরমা, আমি ডাক্তারিতে বসলেই আজই যে হুড়হুড় করে টাকা ঘরে আসবে তা তো নয়। দুদিন আমায় একটু নির্ভাবনায় থাকতে না দিলে আমি তোমাদের বেম্বডাঙায় ফেলে রেখে গিয়ে স্বস্তি পাবো। তাই বলছিলাম। মনোরমা বলিল, তুমি এসো গিয়ে, আমাদের ভাবনা আমরা ভাববো। ঠিক, সে ভার নেবে তো? না নিয়ে উপায় কি বলো? দিন 4-5 পরে বিপিন ছোট্ট একটি টিনের সুটকেস সাথে করিয়া পিপলিপাড়া রামনিধি দত্ত মশায়ের বহির্বাটিতে আসিয়া উপস্থিত হইল। বেলা প্রায় 12টা বাজে। সকালে বাড়ি হইতে বাহির হইয়া হাঁটিতে হাঁটিতে আসিয়াছে। পায়ে এক পা ধুলা, গায়ের কামিজটি ঘামে ভিজিয়া গিয়াছে। রামনিধি দত্তের বাড়ি দেখিয়া সে কিছু হতাশ হইল। ভাঙা পুরানো কোঠাবাড়ি, বহুকাল মেরামত হয় নাই। কার্নিশে স্থানে স্থানে বট অশ্বত্থের চারা গজাইয়াছে। আর কি ভয়ানক জঙ্গল গ্রামটিতে, শুধু আমের বাগান আর ঘন নিবিড় বাঁশবন। দত্ত মহাশয়কে পূর্বে সে একখানা চিঠি লিখিয়াছিল, তিনি বিপিনকে আসিতেও লিখিয়াছিলেন। তবুও নতুন অচেনা জায়গায় আসিয়া বিপিনের কেমন বাধো ভাদো ঠেকিতে লাগিল। বহির্বাটির চণ্ডী মণ্ডপে উঠিয়া সে সুটকেসটি নামাইয়া একখানে হাতল ভাঙা চেয়ারের উপর বসিয়া চারিদিকে একবার চাহিয়া দেখিল। চণ্ডী মণ্ডপটি সেকালের, দেখিলেই বোঝা যায়। নিম কাঠের বড় কড়ি হইতে একটা কাঠের বিড়াল ঝুলিতেছে। সেকালের অনেক চণ্ডী মণ্ডপে এরকম বিড়াল কিংবা বাঁদর ঝুলিতে বিপিন দেখিয়াছে। একদিকে রাশিকৃত বিচালি, অন্যদিকে একখানা তক্তপোশের উপর একটা পুরানো সপ বিছানো। ঘরের মেঝেতে এক স্থানে তামাক খাইবার উপকরণ, টিকে, তামাক, হুঁকা, কলিকা, ইহা ব্যতীত অন্য কোনো আসবাব চণ্ডী মণ্ডপে নাই।
রামনিধি দত্ত খবর পাইয়া বাহিরে আসিয়া বলিলেন, আপনি ডাক্তারবাবু? ব্রাহ্মণের চরণে প্রণাম। আসুন আসুন, বড় কষ্ট হয়েছে এই রোদ্দুরে। বৃদ্ধ বিবেচক লোক। অল্প কিছুক্ষণ কথা বলিবার পর তিনি বলিলেন, আপনি বসুন, আমি জল পাঠিয়ে দিই হাত পা ধোবার। জামা খুলে একটু বিশ্রাম করুন। তারপরে ওই পাশেই নদী, ওই বাঁশঝাড়টার পাশ দিয়ে রাস্তা, নিয়ে আসবেন এখন। তেল পাঠিয়ে দিচ্ছি। স্নান করিতে গিয়া নদীর অবস্থা দেখিয়া বিপিন প্রমাদ গণিল। কচুরিপানার দামে স্নানের ঘাটের জল পর্যন্ত এমন ছাইয়া ফেলিয়াছে যে জল দেখাই যায় না। জল রাঙা। স্নান করিয়া উঠিলে গা চুলকায়। কোনো রকমে স্নান করিয়া সে ফিরিল। এত বেলায় রান্না করতে গেলে আপনার যদি কষ্ট হয় তবে বলুন। চিঁড়ে আছে, দুধ আছে, ভালো কলা আছে, নারকোল কোড়া আছে, আনিয়ে দিই। ওবেলা বরং সকাল সকাল রান্নার ব্যবস্থা করে দেব। ইতিমধ্যে 10-11 বছরের একটি ছেলে একখানা রেকাবিতে একপাশে খানিকটা নারকেল করা আর একপাশে একটু গুড় লইয়া আসিল। বৃদ্ধ বলিলেন, নিন, জল খেয়ে নিন। সেই কখন বেরিয়েছেন। ব্রাহ্মণ দেবতা, স্নান আহ্নিক না হলে তো জল খাবেন না। কষ্ট কি কম হয়েছে? ওরে ওরে, জল আনলি? খাবার জল ঘটি করে নিয়ে আয়। আপনার সন্ধে আহ্নিক হয়েছে কি? বিপিন দেখিল দত্ত মহাশয় গোঁড়া হিন্দু। এখানে যদি সুনাম অর্জন করিতে হয় তবে তাহাকে সব নিয়মকানুন মানিয়া আচারনিষ্ঠ ব্রাহ্মণ সন্তান সাজিয়া থাকিতে হইবে। সুতরাং সে বলিল, সন্ধে আহ্নিক নদী থেকে সারবো ভেবেছিলাম, কিন্তু তা তো হলো না। এখন এখানেই একটু। হ্যাঁ হ্যাঁ, আমি সব পাঠিয়ে দিচ্ছি, এখানেই সেরে নিন। ওহ, ভাগ্যে সে বাড়িতে পা দিয়াই এক ঘটি জল চাহিয়া লইয়া খায় নাই। তাহা হইলে এ বাড়িতে তাহার মান থাকিত না। অবস্থা বিপর্যয় ঘটিলে কি কষ্টেই পড়িতে হয় মানুষকে। তাহলে রান্নার ব্যবস্থা করে দেব, না চিঁড়ে খাবেন এবেলা? না না, রান্না আর এত বেলায় করতে পারবো না। এবেলা যা হয়। দত্ত মহাশয় মহাব্যস্ত হইয়া বাড়ির ভিতর চলিয়া গেলেন। বিপিন থাকে দত্ত মহাশয়ের চণ্ডীমণ্ডপে পাশের একখানা ছোট চালা ঘরে রাঁধিয়া খায়। দত্ত মহাশয় বাড়ি হইতেই প্রতিদিন চাল ডাল দেন। বিপিনের তাহা লইতে বাধো বাধো ঠেকিলেও উপায় নাই, বাধ্য হইয়া গ্রহণ করিতে হয়। একদিন রোগী দেখিয়া সে একটি টাকা পাইল। দত্ত মহাশয়ের নাতিকে ডাকিয়া বলিল, হিরু, আজ তোমার মাকে বলো আজ আর আমায় সিদে পাঠাতে হবে না। রুগী দেখে কিছু পেয়েছি, তা থেকে জিনিসপত্র কিনে আনব। এখানে কিছুদিন থাকিয়া সে দেখিল একটা ডাক্তারখানা না খুলিলে ব্যবসা ভালো করিয়া চলিবে না। পাশের গ্রামের নাম কাপাসডাঙ্গা। সেখানে সপ্তাহে 2 বার হাট বসে। 8-10খানি গ্রামের লোক একত্র হয়। দত্ত মহাশয়ের সহিত পরামর্শ করিয়া সেখানে হাটতলায় এক চালা ঘরে টিনের উপর আলকাতরা দিয়া নিজের নাম লিখিয়া ঝুলাইল। একটা কেরোসিন কাঠের টেবিলে অনেকগুলি পুরানো শিশি বোতল সাজাইয়া দত্ত মহাশয়ের চণ্ডীমণ্ডপ হইতে সেই হাতল ভাঙা চেয়ারখানা চাহিয়া আনিয়া টেবিলের সামনে পাতিয়া রীতিমতো ডিসপেন্সারি খুলিয়া বসিল। এ গ্রামেও লোক নাই, যেখানে সে থাকে সেখানেও লোক নাই। তাহার উপর নিবিড় জঙ্গল 2 গ্রামেই। দিনমানেই বাঘ বাহির হয় এমন অবস্থা। কথা কহিবার মানুষ নাই। সকালে উঠিয়া সে এখানে আসিয়া ডাক্তারখানায় বসে। দুপুরে ফিরিয়া স্নান ও রান্না বান্না করে। আহারান্তে কিছু বিশ্রাম করিয়া আবার হাটতলায় আসিয়া ডাক্তারখানা খোলে। চুপ করিয়া সন্ধ্যা পর্যন্ত বসিয়া থাকে। তারপর অন্ধকার ভালো করিয়া হইবার পূর্বেই দত্তবাড়ি ফিরিয়া যায়। কারণ পথের দুধারের বনে বাঘের ভয় আছে। রোগী বিশেষ আসে না। এসব অজপাড়া গায়ে লোকে চিকিৎসা করাইতে শেখে নাই। ঝাড়ফুঁক শিকড় বাকড়েই কাজ চালায়। বিপিন তাহা জানে, কিন্তু জানিয়া উপায় কি? তাহার মতো হাতুড়ে ডাক্তারের কোনো শহরে স্থান হইবে? বাড়িতে তাহার বাবার একজোড়া পুরানো চশমা পড়িয়াছিল। সেটা সঙ্গে আনিয়াছিল ডাক্তারখানায় বসিবার বা দৈবাত প্রাপ্ত কোনো রোগীর বাড়ি যাইবার সময়ে সেই চশমা চোখে লাগায়। কিন্তু সব সময় রাখা যায় না।
সে চশমার কাচের ভিতর দিয়া সব যেন ঝাপসা দেখায়। যুবকের চোখের উপযুক্ত চশমা নয়, কাজেই অধিকাংশ সময়ই চশমা চোখ হইতে খুলিয়া পুছিবার ছুতা করিয়া হাতে ধরিয়া রাখিতে হয়। আশপাশের গ্রাম হইতে মাঝে মাঝে লোক হাটবারে আসিয়া ডিসপেন্সারিতে বসে। তাহারা প্রায় নিরক্ষর চাষি। চশমা পরা ডাক্তারবাবুকে দেখিয়া সম্ভ্রমের সহিত বলে, সালাম ডাক্তারবাবু, সালাম। ভালো আছো তো? আপনার ডিসপেন্সারি ভালো চলছেন তো? নিজেদের মধ্যে বলা বলি করে। বড্ড ভালো ডাক্তার গো, বড্ড ভালো ডাক্তার, ভালো জায়গার ছাওয়াল, হাতের পানি খালি ব্যামো সারে। চেহারাখানা দেখছো না চাচা? কিন্তু ওই পর্যন্ত। পয়সার যে খুব বেশি জমে তা নয়। ইহারা নিতান্ত গরিব, পয়সা দিবার ক্ষমতা ইহাদের নাই। একদিন একজন লোক তাহাকে আসিয়া বলিল, ডাক্তারবাবু, আপনাকে একটু দয়া করি জাতি হবে। রোগীর অবস্থা খুব সঙ্গীন। নরোত্তমপুরে যদু ডাক্তার এসেছেন, আপনার নাম শুনে বললেন আপনারে ডাকতি, সলা পরামর্শ করবার জন্যই। বিপিন গতিক সুবিধা বুঝিল না। যদু ডাক্তারের নাম সে শুনিয়াছে, তাহারই মতো হাতুড়ে বটে, তবে অভিজ্ঞ ব্যক্তি। অনেক দিন ধরিয়া নাকি এ কাজ করিতেছে, আর সে একেবারে নূতন। যদি বিদ্যা ধরা পড়িয়া যায় তবে পশার একেবারে মাটি হইবে। বিপিন লোকটাকে তাড়াইবার উদ্দেশ্যে গম্ভীর মুখে কহিল, ওসব কনসাল্ট করবার ফি আলাদা, সে আপনি দিতে পারবেন? কত লাগবে বাবু? যদুবাবু বললেন যা বলেন তাই দেবেন। যদুবাবুর সঙ্গে আমার কি সম্পর্ক? 3 টাকা ফি দিতে পারবে? হ্যাঁ বাবু, তাই দেবানি, 3টে টাকাই দেবানি। মনীষী আগে না টাকা আগে? এত সহজে লোকটা রাজি হইবে বিপিন ভাবে নাই। বিপদ ঘাড়ে চাপিয়া বসিল দেখা যাইতেছে। বলিল, গাড়ি নিয়ে আসতে হবে কিন্তু, হেঁটে যাব না। রোগীর বাড়ি পৌঁছিয়া বিপিন দেখিল বাহিরের ঘরে একজন রোগা মতো পৌর লোক বসিয়া বিড়ি টানিতেছে। গায়ে কালো সার্জের কোট ও সাদা চাদর, পায়ে কেম্বিসের ফিতা আঁটা জুতা। বুঝিল ইনিই যদু ডাক্তার। বিপিনের বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে লাগিল। পৌর লোকটি হাসিয়া কালো দাঁতগুলি বাহির করিয়া বলিল, আসুন ডাক্তারবাবু, আসুন, নমস্কার। এসেছেন এদেশে যখন, তখন দেখা একদিন না একদিন হবেই ভেবেছি। বসুন। বিপিন নমস্কার করিয়া বসিল। পাড়াগাঁয়ের চাষি লোকের বাহিরের ঘর, অন্তঃপুর যেদিকে সেদিকে কেবল মাটির দেওয়াল, অন্য কোনো দিকে দেওয়াল নাই। নতুন ডাক্তারবাবুকে দেখিবার জন্য বহু ছেলে মেয়ে ও কৌতূহলী লোক উঠানে জড়ো হইয়াছে। এতগুলি লোকের কৌতূহলী দৃষ্টির কেন্দ্রস্বরূপ হওয়াতে বিপিন রীতিমতো অস্বস্তি বোধ করিতে লাগিল। কিন্তু ইহাও সে বুঝিল, আজ যদি সে জয়ী হইয়া ফেরে তবে তাহার নাম এ অঞ্চলে সুপ্রতিষ্ঠিত হইয়া যাইবে।